দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত। দেখছিলেন ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টক। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আমরা আলোচনা করছি বাজেটকে বিনিয়োগ বান্ধব করতে করণীয় নিয়ে। জনাব শামীম, বিরতির পূর্বে শাস্তির ব্যাপারটি বলছিলেন এবং জবাবদিহিতার জায়গাটায় আমাদের আলোচনায় ছিল। আপনি যদি সে বিষয়টি কন্টিনিউ করেন। আমরা দেখতে পাই বাংলাদেশের সরকারি যে বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থাগুলো আছে, কারো প্রমোশন পাওয়ার প্রধান ক্রাইটেরিয়া কি? কে কত বেশি তোষামোদি করতে পারে এবং কার প্রমোশনের ক্ষেত্রে কত বেশি তদবির হতে পারে, কে কতজন মন্ত্রীকে চিনে, কে কতজন সচিবকে চিনে। এখানে যোগ্য ব্যক্তির তাকে যে ইভালুয়েট করার ক্রাইটেরিয়া বলতে গেলে একদম নাই। তো সেই জায়গায় আমাদের এই কালচারাল একটা পুরা মাইন্ডসেট এবং পুরো জিনিসটাকে ঢেলে সাজানো সম্ভব। এই জিনিসটা তো উত্তর আমরা বৃদ্ধি পেতেই দেখছি এবং এই জায়গা থেকে এই যে তোষামোদির প্রমোশন, এই জায়গা থেকে বেরিয়ে আসার, যেখানে অদক্ষতা তৈরি হচ্ছে, বেরিয়ে আসার উপায় সহজেই করা সম্ভব। এখন যেটা হচ্ছে যে আমাদের আসলে ওই যে অ্যাক্সেস টু ইনফরমেশন, যে কোন সরকারি আমলা সে তার কাজ করছে এবং তার যে প্রজেক্ট গুলা আছে, কি কি প্রজেক্টে সে দায়িত্বে আছে, কত টাকা বাজেট এবং প্রত্যেকটা জিনিস। আজকে সরকার কিন্তু আইসিটির অনেক দিকে উন্নতি হয়েছে, তারা অনেক পলিসি করেছে, সারা বাংলাদেশে ডিজিটাল সেন্টার করেছে, কিন্তু ই গভর্নেন্সের ক্ষেত্রে এখনো কিন্তু আমরা পিছিয়ে আছি। এখনো প্রতিটি ডেস্ক টু ডেস্ক ফাইল একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে, সিগনেচার হচ্ছে, এবং মন্ত্রী বা সচিব যদি দেশের বাইরে থাকে পুরো ফাইলটাকে সে আটকে রাখা হচ্ছে। আপনার অনির্দিষ্টকালের জন্য সেটা স্থবির অবস্থায় পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সলভ একটাই, যে পুরো অটোমেটেড করে ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এবং বিদেশে যখন থাকে তার সে ট্যাবলেট বা ফোন থেকে সেগুলো কাজগুলোকে অ্যাপ্রুভ করে দেবে এবং প্রত্যেকটা প্রজেক্টের ডেডলাইন গুলা এই ওয়েবসাইটের পোর্টালের মাধ্যমে ট্রান্সপারেন্ট থাকবে। সেটা একদিক থেকে মন্ত্রী, সচিব এবং প্রধানমন্ত্রীও তদারকি করতে পারবে, সাধারণ মানুষজন দেখতে পারবে যে এটা তো তার প্রজেক্ট, তার ট্যাক্সের টাকায়, ব্যবসায়ীদের ট্যাক্সের টাকায় দিয়ে সরকার এইসব প্রজেক্টগুলো চালাচ্ছে। জি, ধন্যবাদ শামীম, আপনার কাছে আবার আসবো। জনাব হেলাল, প্রয়োজনীয় বিনিয়োগ না হলে দেশের অর্থনীতি চাপে পড়বে, বেকার সমস্যা তৈরি হবে, প্রবৃদ্ধির হার কমে যাবে এবং দেশ পিছের দিকে হাঁটবে। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। আপনার মতামত? আমরা তো বারবার ফেডারেশন থেকে বলছি যে অবশ্যই আমাদের একটাই গুরুত্বের বিষয় এখন, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এবং দেশীয় ইনভেস্টমেন্ট প্লাস বৈদেশিক ইনভেস্টমেন্ট। এবং বৈদেশিক ইনভেস্টমেন্টটা কিন্তু এখন অনেক সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এটা আমি বারবার বলি যে চায়না এবং ইন্ডিয়া এর মাঝখানে ওনারা কিন্তু চাচ্ছে এখন আমাদের এখানে আসতে। হ্যাঁ, সেই সুযোগটা আমাদের দিতে হবে। আর মূল বিষয়টা হচ্ছে যে আসলে আপনি দেখেন গত 7-8 বছরে মাননীয় প্রধানমন্ত্রী এই সরকারটি তো কাজ করেছে, ওনাদের অনেকগুলো ন্যাশনাল ইস্যু নিয়ে কাজ করতে হয়েছে। এবং আপনি দেখেন এই সমুদ্র বিজয় থেকে শুরু করে ল্যান্ড বাউন্ডারি থেকে শুরু করে অনেকগুলো বিস্ময়কর ঘটনা কিন্তু এই সরকারের আমলে ঘটেছে। এখন আমরা মনে করছি এই ঝামেলাগুলো যদি সেরে ওঠা যায়, সেই ক্ষেত্রে যদি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার, বর্তমান সরকার যদি ইনভেস্টমেন্টের যদি নজর দেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি আমরা এটাকে চেক করতে পারবো। জি, ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। জনাব মনসুর, আপনার মতামত জানতে চাচ্ছি। আমরা চাচ্ছি দুটো জিনিস। একটা হচ্ছে যে একটু বড় একটা উদ্যম দরকার, যে এই যে লুক ইস্ট পলিসি, বিগ বি পলিসি, চায়নার সিল্ক রুট পলিসি, এগুলোকে আমরা বাস্তবে পরিণত হতে দেখতে চাই। সেখানে কিন্তু কোন মন্ত্রী, মিনিস্ট্রি দিয়ে এটা হবে না। এখানে আমাদের বোর্ড অফ ইনভেস্টমেন্টকে চাঙ্গা করতে হবে, তাদেরকে সচল করে বা কোনো একটা হাই প্রোফাইল অর্গানাইজেশন বা সেন্টারের মাধ্যমে এটাকে কোঅর্ডিনেট করতে হবে। থাইল্যান্ড যেভাবে করেছে, জি, অনেকটা কিন্তু জাপান সেইভাবে আমাদের এখানে করতে যাচ্ছে। মাতার বাড়ি প্রজেক্ট থেকে শুরু করে, তারপরে যদি আমরা সেটা থেকে আমরা যদি পায়রা বন্দরকে দেখি, সেখান থেকে চিটাগং পোর্ট দেখি, একটা কিন্তু স্ট্রিং অফ পোর্টস হয়ে যাচ্ছে আমাদের এখানে। এই 3টা পোর্টকে যদি আমরা একসাথে লিঙ্ক করে ওইখানে যদি বিরাট ভাবে আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু এটা বিরাট একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারে। কিন্তু এগুলো তো আমাদের করতে হবে। এগুলো নিয়ে শুধু এটা তো প্রাইম মিনিস্টার করতে পারবেন না, অর্থমন্ত্রী করতে পারবেন না। এটার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ববান ব্যক্তিদেরকে করতে হবে। তারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তো এটা কোনো মতেই বাস্তবায়ন আমরা দেখবো না। সত্যি কথা বলতে, আমাদের প্রাইম মিনিস্টার, জাপানি প্রাইম মিনিস্টার ভ্রমণ তো শেষ হয়ে গেছে, সবই কিন্তু খুব পজিটিভ ছিল, সবই পজিটিভ, এখনো পজিটিভ। ইন প্রিন্সিপাল এভরিথিং ইজ ওয়ার্কেবল। এবং মাতাবাড়ি প্রজেক্টটা মোটামুটি আমি বলবো জাপানিরা মোটামুটি ধাকিয়ে পারিয়ে ওটাকে খাড়া করে রেখেছে। তারা বলছে আমরা টাকা দেবো, আমরা ওইখানে ভূমি উন্নয়ন করে দেবো, মাটিটাও ফেলে দেবো, আমরা ওখানে বিল্ডিং বানাবো, আমরা ওখানে পাওয়ার জেনারেটর করে দেবো, সব আমরা করে দেবো, খালি জায়গাটা দাও, যেখানে একটা সড়ক দাও, একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা নিয়ে ওইখানে করবো।
সরকারকে জায়গাটা এবং সড়কটুকু তো দিতে হবে এবং একটা নীতিমালা দিতে হবে। এই নীতিমালার ভিত্তিতে জাপানি বা কোরিয়ান বা চাইনিজ বা ভারতীয় যেই আসুক না কেন তারা বাংলাদেশে অপারেট করবে। একটা কথা কি, আমাদের দেশকে যতই আমরা বলি নেক্সট 11 ফ্রন্টিয়ার 5 যতই বলি না কেন সবই কিন্তু সম্ভাব্য, কোট আনকোট। সম্ভাব্যটাকে বাস্তবায়ন করাটার দায়িত্ব হচ্ছে সরকারের, এবং সেই ব্যাপারে যদি আমরা উদ্যোগ না নিই তাহলে এই সম্ভাবনাটা হারিয়ে যাবে। আমাদের বিনিয়োগ বোর্ড কতটুকু ভূমিকা রাখতে পারে? বিনিয়োগ বোর্ড দুঃখের সাথেই বলবো যে এটা একটা অক্ষম অর্গানাইজেশন। এখানে এটার যে রোল থাকার কথা ছিল সেটা তারা পারছে না, এবং এখানে একটা বড় রকমের লিডারশিপ পরিবর্তন খুবই জরুরি। যদি আমাদের এই ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ গুলো, বিগ বি ইনিশিয়েটিভ, তারপরে আমাদের সিল্ক রুট ইনিশিয়েটিভ, আপনার সঙ্গে একটু যুক্ত করেন। প্রবলেমটা হচ্ছে আমাদের এইসব অর্গানাইজেশনগুলোতে সব রিটায়ার্ড লোকদের আমরা বসাচ্ছি। রিটায়ার্ড লোকজনকে দিয়ে কিন্তু আসলে বোর্ড অফ ইনভেস্টমেন্ট চলে না। এখানে আমি জানি না, সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম আপনাকে, এখানে ইয়াং ছেলে দরকার যারা মানে আধুনিকতা বুঝে, শামীমদের মতো যারা যারা কাজ করে দেখি আসছে। এবার আমি কিছুদিন আগে আমরা চিন্তা করতেছি, আমরা নিজেরাই এমনি বেস্ট কাকে দেওয়া যায়, আমরা চিন্তা করলাম আনিস ভাই ওয়াজ এ গুড ক্যান্ডিডেট, তারপর তুমি মেয়র হয়ে গেলেন, তারপর তো ক্যান্ডিডেট না একে আজাদ আছে। হ্যাঁ, তো আমাদেরকে দেখতে হবে যে এক্সপেরিয়েন্সড হু হ্যাজ ডেলিভার্ড এবং সমসাময়িক যাকে যে সব সরকারের উচ্চ স্তরের সাথে ডায়ালগ করতে পারবে। আফতাবুল ইসলাম সাহেব আছেন, আমেরিকান চেম্বারের প্রেসিডেন্ট। আমাদের লোকের অভাব নাই, কিন্তু তাদেরকে রাইট পার্সনকে নিয়ে যোগ্য লোককে প্রাধান্য দিতে হবে, তাকে ক্ষমতায়ন করতে হবে। জি, আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনস্বামী, বিনিয়োগ বৃদ্ধির জন্য কি উদ্যোগ নেওয়া উচিত আপনি মনে করেন, যদি 30 সেকেন্ডে বলেন? প্রথমত আমি আপনার সাথে একমত যে আমাদের খুব কনসিস্টেন্ট এই পলিসিগুলো থাকা দরকার। ট্যাক্স থাকলেও, ভ্যাট থাকলেও ব্যবসায়ীরা আপত্তি করে না, কিন্তু এটা যদি লং টার্ম থাকে, আগামী 10 বছর তারা একই রকম তারা জানতে চায় যে তাদের কি পরিমাণ এখানে রিটার্ন আসছে, কি পরিমাণ ইনভেস্টমেন্ট আছে। আর একই দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে বোর্ড অফ ইনভেস্টমেন্ট বিসি থেকে নিয়ে সারা পৃথিবীতে আমাদের রোড শো করতে হবে, একটা প্যাকেজ, ইনসেন্টিভ প্যাকেজ থাকতে হবে, এবং সেখানে সবগুলো আমি যে 5টা পিলারের কথা বললাম, 5টা সম্পর্কে কনক্রিট বলা হবে, এই জিনিস তোমার জন্য, এই বিনা পয়সায় জমি, এই তোমার ইনফ্রাস্ট্রাকচার, এই সুবিধা তুমি পাবা, তুমি বাংলাদেশে আসো, ইনভেস্ট করো, তোমার জন্য আমি একটা লাল গালিচা নিয়ে তোমাকে আমি ওয়েলকাম জানাবো। এবং ফাইনালি যেটা হচ্ছে যে আমার কান্ট্রি ব্র্যান্ডিংটা থাকতে হবে, ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, এবং আমার দক্ষ কর্মী বাহিনী, এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলকে আমাকে এগিয়ে নিতে হবে যে আগামী 10 বছর পৃথিবীতে কোথায় ডিমান্ড গুলো আছে সেটা অনুযায়ী আমাদের এখন থেকে আমাদের দেশের লোকজনকে তৈরি করতে হবে। জি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ করতে হবে। জনাব হেলাল, আপনার পরামর্শ 30 সেকেন্ড। আমি ওর সঙ্গে একমত। এর মধ্যে আমাদের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আমি আবারও বলবো, এখানে একটা পরিকল্পনা দরকার এবং সম্মিলিত পরিকল্পনা দরকার। আমাদের এই যে সিটি কর্পোরেশন যখন কথা বলবে 54টি 56টি সংস্থার সঙ্গে কাজ করতে হয়। এখন আমি ইনভেস্ট করতে গেলে যদি আমাকে যদি 40টার মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে হয়, আমি কিন্তু ইনভেস্ট করতে পারবো না, আমাকে একদম সিঙ্গেল পয়েন্টে আসতে হবে। সিঙ্গেল পয়েন্টে আসলে কিন্তু আমি কাজটা দ্রুত করতে পারবো, এবং আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ইনভেস্টমেন্টের প্রতি, এবং আমরা এই কথাটা বিসিএস পক্ষ থেকে বলেছি, এবং আমরা আপনার মাধ্যমে বলতে চাই। মানে আপনি পরামর্শ দিচ্ছেন ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ জনাব মনসুর। শেষ বক্তব্য, এফেক্টিভ ওয়ান স্টপ সার্ভিস, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। আমি মনে করি যে এই যে ইন্টারন্যাশনাল যে ইনিশিয়েটিভ গুলো আসছে আমাদের দেশে এফডিআই আনার ব্যাপারে, সেটাকে বাস্তবায়ন করতে হলে সরকার কি প্রক্রিয়ায় আগাবে সেই ঘোষণাটা আমরা দেখতে চাই এখানে। আর ফাইনালি বলবো, পাকিস্তান যদি আমাদের চাইতে বেশি এফডিআই পায় তাহলে আমরা কোথায় আছি সেটা নিয়ে আমাদের একটা আত্মবিশ্লেষণের আমাদের চিন্তা করার প্রয়োজন আছে। ধন্যবাদ সবাইকে আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশ আবারও স্থিতিশীলতার পথে যাত্রা শুরু করেছে। ব্যবসায়িক সহ বিভিন্ন কার্যক্রমও স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু দেশের অর্থনীতির গতি পুনরুদ্ধারে এই সময় সবচেয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের ফিরিয়ে আনা, বিনিয়োগের ধারাকে গতিশীল করা। বিনিয়োগ ও ব্যবসায়িক ক্ষতির কারণে অর্থনীতির উপর যে নেতিবাচক প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা এবং দেশীয় বিনিয়োগকারীদের সম্ভাব্য প্রণোদনা দিয়ে তাদের বিনিয়োগে আকৃষ্ট করা। এক্ষেত্রে বাজেটকে ঘিরে ব্যবসায়ী এবং সংশ্লিষ্টরা যে প্রস্তাব করেছেন তা বিবেচনায় নেওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ।